Hey guys, আসসালামু আলাইকুম। This is Istia from POC। আজকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইলেকট্রোকেমিস্ট্রি লেকচার নাম্বার 4 এ অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। সিরিজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আলোচনা করতে হবে এবং করা বাধ্যতামূলক, কারণ এটা না বুঝলে তুমি কখনো কোনো কিছু জারণ বিভব বিজারণ বিভব বের করতে পারবে না। এবং খেয়াল করে দেখো, এটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে অক্সিডেশন এবং রিডাকশন। যাদের কাছে জারণ বিজারণ এখনো ক্লিয়ার না, তারা এই জিনিসটাকে ক্লিয়ার করো। ক্লিয়ার করার পরে আমরা আলোচনা করব কেমিক্যাল সিরিজে। সো আমি এখানে উপরে লিখে দিয়েছি অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, আর জারণ সংখ্যা বিগ ডি। যেখানে জারণ হবে মনে রাখবা, সেখানে ইলেকট্রনের ছাড়ন হবে এবং জারণ সংখ্যা বৃদ্ধি হবে, এবং অক্সিজেন অ্যাডও করতে পারো অথবা হাইড্রোজেন রিমুভ করতে পারো। এখানে 3 নম্বর যে অপশনটা দিয়েছি সেটা কিন্তু আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির জন্য অ্যাপ্লিকেবল নয়। এটা আমরা মেইনলি আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রিতে, তবে আমি তোমাদেরকে সেটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কি বলতো দেখো, অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন হবে, জারণ সংখ্যা বৃদ্ধি হবে, আর রিডাকশন মানে বিজারণ। বিজারণ মানে কি হবে, ইলেকট্রন গ্রহণ হবে এবং জারণ সংখ্যা কমে যাবে। মনে রাখবা, আমরা যখন জারণ বোঝাবো, জারণ সংখ্যা বা চার্জ, এটাকে বলা হয় চার্জ। চার্জের সংখ্যা বাড়বে, জারণের ক্ষেত্রে চার্জের সংখ্যা বাড়বে, আর বিজারণের ক্ষেত্রে চার্জের সংখ্যা কমে যাবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তোমাকে একটা एग्जांपल দিচ্ছি, एग्जांपलेর মাধ্যমে তোমাদেরকে জারক এবং বিজারক ক্লিয়ার করে দিব। তার আগে আমি একটা কথা লিখে রাখি যে জারক বলতে কি বোঝানো হচ্ছে। জারক বলতে বোঝানো হচ্ছে যা যা বি। জারক বলতে বোঝানো হচ্ছে কি, যা যা বি। খেয়াল করে দেখো, যা যা বি। যা যা বি বলতে কি বোঝানো হচ্ছে? যা যা বি বলতে বোঝানো হচ্ছে জারক অপরকে জারিত করে নিজে বিচারিত হবে। এরপরে বি বিজা বলতে কি বোঝানো হচ্ছে? বি বিজা বলতে বোঝানো হচ্ছে বিজারক, অর্থাৎ বিজারকটা হবে বি বিজা। এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, কারণ এটা মুখস্থ না করলে তুমি কখনো ক্লিয়ার হবে না। অর্থাৎ এটা বলা হচ্ছে বি বিজা। সো বি বিজা মানে কি, বিচারক অপরকে বিচারিত করবে নিজে জারিত হবে। কি বললাম? বিচারক অপরকে বিচারিত করবে নিজে জারিত হবে। জারক অপরকে জারিত করবে নিজে বিচারিত হবে। কি বললাম? জারক অপরকে জারিত করবে নিজে বিচারিত হবে। বিচারক কি বললাম? বিচারক অপরকে বিচারিত করবে নিজে জারিত হবে। আচ্ছা, এখন একটা एग्जांपल খেয়াল করে দেখো, এই एग्जांपलটা খুবই ইম্পর্টেন্ট। আমি জাস্ট বললাম জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে সে জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে। কোথায় পরিণত হচ্ছে? জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে। কপার 2+, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কপারে পরিণত হচ্ছে। সো খেয়াল করে দেখো, এখানে জারক কোনটা বিজারক কোনটা বুঝবো কেমনে? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, জারক হচ্ছে মনে রাখবা ইলেকট্রন গ্রহণ করে। আজীবন মাথায় রাখো, জারক হচ্ছে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ওকে, আর বিজারক কি করে? বিজারক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। মনে থাকবে? আচ্ছা, কেউ যদি আস্ক করে জারক কাকে বলে? যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। কি বললাম? যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে, যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলে। আচ্ছা, ভেরি গুড। এখন জারকের আরেকটা ডেফিনিশন হচ্ছে যে সকল জারক, মানে জারক হচ্ছে অপরকে জারিত করবে নিজে বিজারিত হবে। কথার অর্থটা কি? কথার অর্থ হচ্ছে জারকের কাজ হচ্ছে অপরকে জারিত করা, বাট নিজে বিজারিত হবে। সেটার আমরা উদাহরণ আমরা এই রিঅ্যাকশন দুটোতে দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো, নরমালি তুমি যেটা বলবা যে যারা ইলেকট্রন কি করে? গ্রহণ করে, তারা জারক। একটু আগে বললাম না, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা কি হবে? বিজারক হবে। একটু আগে বললাম যারা ইলেকট্রন ত্যাগ করে তারা বিজারক, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক। কিন্তু আসলে কেন হচ্ছে খেয়াল করে দেখো, জিঙ্ক ইলেকট্রন ছাড়ছে। জিঙ্ক বলতেছে আমি যদি ইলেকট্রন ছেড়ে দিই তাহলে আমি কি হব? জারিত হব। কারণ ছেড়ে দেওয়া মানে কি? জারিত হওয়া। জারিত হওয়া মানে কি? অক্সিডেশন। জিঙ্ক বলতেছে আমি যদি ইলেকট্রন ছেড়ে দিই তাহলে আমি জারিত হচ্ছি। সো সে জারিত হচ্ছে কখন? যখন সে ছেড়ে দিবে। সো ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো আরেকজন গ্রহণ করবে। কে গ্রহণ করছে? কপার। সো জিঙ্ক বলতেছে আমার থেকে যদি কেউ ইলেকট্রন নিয়ে ফেলে তাহলে আমি জারিত হব। তাহলে আমার থেকে ইলেকট্রন নিয়ে ফেলতেছে কে? কপার। সো কপার ইলেকট্রন নিয়ে ফেলতেছে কার থেকে? জিঙ্ক থেকে। অর্থাৎ জিঙ্কের জারণ ঘটাতে কপার সাহায্য করছে। সো এখানে কপার হচ্ছে জারক। অর্থাৎ মনে রাখবা, যে সকল পদার্থ অপরকে জারিত করবে, এই কপারটাকে অপরকে জারিত করছে কিনা বলো? অবশ্যই করছে, জিঙ্কে করছে। কারণ কপার যদি জিঙ্ক থেকে ইলেকট্রন না নিত তাহলে কখনো জিঙ্ক জারিত হতো না। সো এই কপার ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো কপার গ্রহণ করছে এবং জিঙ্ককে জারণ ঘটাতে সাহায্য করছে। মনে রাখবা, যে সকল পদার্থ অপরকে জারণ ঘটাতে সাহায্য করবে তারাই জারক। অর্থাৎ কপার হচ্ছে জিঙ্ককে জারণ ঘটাতে সাহায্য করছে, কপার জারক। ঠিক সেম ভাবে জিঙ্কের খেয়াল করে দেখো, জিঙ্ক বিজারক কেন? কারণ জিঙ্ক যদি ইলেকট্রন না ছাড়তো তাহলে কপার কখনো গ্রহণ করতে পারতো না, কপার কখনো ইলেকট্রন গ্রহণ করতে পারতো না। তো কপারের যে বিজারণ হয়েছে তার পেছনে ভূমিকা কার? জিঙ্ক। অর্থাৎ জিঙ্ক কপারকে হেল্প করেছে কি করতে? বিজারণ করতে। সেজন্য কপার হচ্ছে বিজারক আর জিঙ্ক হচ্ছে জারক। তো এটা বোঝার আরেকটা উপায় আছে, যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা জারক, যারা ইলেকট্রন ত্যাগ করবে তারা বিজারক। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এটা দিয়ে আমরা একটা জিনিস ক্লিয়ার পাচ্ছি, সেটা হচ্ছে যেখানে বিজারণ হচ্ছে সেখানে জারক, যেখানে জারণ হচ্ছে সেখানে বিজারক হচ্ছে, মানে সেটাকে বিজারক বলা হচ্ছে। এটা দিয়ে একটা কথা আমরা বলতে পারি, যার বিজারণ ক্ষমতা যত বেশি তার জারক হওয়ার প্রবণতা বেশি। কি বললাম? একটা পয়েন্ট খেয়াল করে দেখো, পয়েন্টটা হচ্ছে যার বিজারণ ক্ষমতা যত বেশি। কি বললাম? এটা না বুঝলে তুমি কখনো সিরিজটা বুঝবে না। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? যার বিজারণ ক্ষমতা যত বেশি, যার বিজারণ ক্ষমতা
যার বিজারণ ক্ষমতা, বিজারণ মানে হচ্ছে যার ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি যত বেশি তার জারক হওয়ার ক্ষমতা তত বেশি। মাথায় ঢুকছে এটা? যার বিজারণ ক্ষমতা, যার বিজারণ ক্ষমতা যত বেশি তার তার জারক হওয়ার ক্ষমতা বেশি, তার জারক হওয়ার ক্ষমতা বেশি। অর্থাৎ যে যত বেশি বিজারিত হবে সে তত বেশি জারক হবে, এটাই বলতে। সামান্য এই জিনিসটা মাথায় রাখতে হবে, যার বিজারণ ক্ষমতা যত বেশি তার জারক হওয়ার ক্ষমতা বেশি। তো যার বিজারণ ক্ষমতা যত কম তার জারক হওয়ার ক্ষমতা তত কম। কেন? কারণ যে বিজারিত হচ্ছে তাকে জারক বলা হচ্ছে। কেন? কারণ সে নিজে বিজারিত হবে বাট অপরকে জারিত করবে। কপার নিজে বিজারিত হচ্ছে বাট অপরকে জারিত করবে। সেজন্য আমি বারবার চিল্লা বলতেছি, যারা জারক তারা অপরকে জারিত করে বাট নিজে বিজারিত হয়, যারা বিজারক তারা অপরকে বিজারিত করে বাট নিজে জারিত হয়। যা যা বি 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 যা, শেষ। ভেরি গুড। এই জিনিসটা মাথায় রাখবা, মাথায় রাখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা চলে যাচ্ছি সিরিজে। তো সিরিজটা, তাহলে সিরিজটা যখন আমি আলোচনা করব তখন কেউ কোশ্চেন করতে পারবে না স্যার বুঝি নেই। মনে রাখবা, যার বিজারণ হওয়ার ক্ষমতা যত বেশি সে তত বেশি ভালো জারক। যার, এটা মুখস্থ করো, যার বিজারণ হওয়ার ক্ষমতা যত বেশি সে তত বেশি ভালো জারক। কেন? কারণ বিজারণ হইলেই তার জারকের টেন্ডেন্সি বাড়বে, তাই না? ঠিক সেম ভাবে যার বিজারণ ক্ষমতা কম তার জারক হওয়ার ক্ষমতা কম। আচ্ছা, এটা অন্যভাবে চিন্তা করতে পারে, যার জারণ ক্ষমতা যত বেশি তার বিজারক হওয়ার ক্ষমতা বেশি। সেম না? যার জারণ হওয়ার ক্ষমতা যত বেশি তার বিজারক হওয়ার ক্ষমতা তত বেশি। আচ্ছা যাই হোক, এটা আমি আলোচনা করতেছি না, আমি আলোচনা করতেছি আপাতত এটা। ওকে, সো আমরা সিরিজে চলে যাচ্ছি। সবাই সিরিজটা ভালোভাবে দেখবা এবং সবকিছু ভালোভাবে নোট করে নিবা। ওকে, সো আমি এটা মুছে দিচ্ছি। সিরিজটা আমরা এখন আলোচনা করব। সো সিরিজের মধ্যে একটা সিরিজটা আলোচনা করতে গেলে তোমাদেরকে ছন্দ মনে রাখতে হবে। ছন্দটা কি? ছন্দটা কি? ছন্দটা হচ্ছে খুবই সিম্পল একটা ছন্দ, সেটা হচ্ছে লি কে কে না ম্যাগেবের এলো মিয়া জানে করে ফেলে ক্যান্ডি জর্ডান এর ছন্দ পাবে হাই কুলাঙ্গার হাজিয়াজ পেটাবে আমায়। অনেক বড় একটা ছন্দ, তবে এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, লিখলে হয়তো একটু মনে থাকতে পারে। আমি জাস্ট আস্তে আস্তে বলি, লি কে কে না। কি বললাম? আচ্ছা আমি একটা কাজ করতে পারি, আমি ফার্স্টে আগে লিখে ফেলি, আমি ফার্স্টে আগে সবগুলো লিখে ফেলি। দেখো, লি কে কে না ম্যাকগাইবার অথবা ম্যাগাইবার এলে মিয়া যেন করি ফেলে। মিয়া মানে কি? ম্যাঙ্গানিস। ম্যাকগাইবার এলে মিয়া যেন করি ফেলে ক্যান্ডি চকলেট নিলে সোনা পাবে হাই কুলঙ্গার হাজি আজ পেটাবে আমায়। কিছু ছিল এটা? লি কে কে না, লি কে কে না ম্যাকগাইবার এলে মিয়া যেন করি ফেলে ক্যান্ডি চকলেট নিলে, চকলেট ক্যান্ডি চকলেট নিলে সোনা পাবে হাই কুলঙ্গার হাজি আজ পেটাবে আমায়। শেষ। এটাই হচ্ছে আমাদের সিরিজ। এখন এই সিরিজটার মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আসবে, সবাই ভালোভাবে নোট ডাউন করে লিখে নিবে। এবং আমি তোমাদেরকে চাইলে সিরিজটা লিখে দিতে পারি। আমি দেখো, আমি একটু বলে দিচ্ছি। দেখো, লি, ওকে, লি কে কে অথবা এটা কি বলতে পারো, লি কে কে না। ওকে, এরপরে দেখো ম্যাকগাইবার এলে ওকে ক্যান্ডি চকলেট লি কে কে না ম্যাকগাইবার এলে। স্যার আমি একটা জিনিস ভুল করছি, মিয়া যেন করি ফেলে সেটা লিখি নেই, সেটা লিখে নাও। মিয়া যেন করি ফেলে এলে, মিয়া যেন করি ফেলে ক্যান্ডি চকলেট নিলে। কি বললাম? ক্যান্ডি চকলেট নিলে সোনা পাবে। সো খুবই সিম্পল, এটা সোনা পাবে হাই কুলঙ্গার হাজি আজ পেটাবে আমায়। তো শেষ না সবার? আশা করি শেষ। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, সো আমরা তাহলে এটা মুছে ফেলতেছি এখন, কারণ আমাদেরকে সিরিজটা সুন্দর করে লিখতে হবে। সো লেখা স্টার্ট করো সবাই। লেখা শেষ। আমার মুখে মুখে বলো একবার, লি কে কেন একবার এলো মিয়া যেন করি ফেলে ক্যান্ডি চকলেট নিলে সোনা পাবে হাই কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। শেষ। ভেরি গুড।
সো আমরা কি করলাম, এটা মুছে ফেললাম। এখন আমরা একটা সিরিজটা মেনটেন করতে হবে, অর্থাৎ সিরিজটা এখন অঙ্কন করতে হবে। সো কিভাবে অঙ্কন করবো সেটাই দেখে নিচ্ছি। খুবই সিম্পল, জাস্ট 3টা কলাম আঁকতে হবে, কিছুই না, 3টা কলাম আঁকবো। স্যার কিভাবে কলাম আঁকি একটু দেখেন তো। 3টা কলাম আঁকতে হবে যেখানে রিঅ্যাকশন, রিপ্রেজেন্টেশন এবং এসআরপি দিতে হবে। খেয়াল করে দেখো 3টা কলাম। এই জাস্ট আমি দেখো দেখো ওকে। আচ্ছা, এখানে আমি একটু করে ছোট করে দিলাম, এখানে এত বড় দরকার নাই, মেইনলি এত বড় দরকার হয় না। এটা এতটুকু দিলাম, এতটুকুই ওকে। এখন আরেকটা দিলাম হচ্ছে এখানে, এটা এত বড় দরকার হয় না, ওইখানে আমরা আরো স্পেসে সেটা লিখবো ওকে। এতটুকু এনাফ। সো আমি এখানে কি লিখলাম খেয়াল করে দেখো, এখানে আমি লিখবো রিঅ্যাকশন, রিপ্রেজেন্টেশন, এসআরপি। খেয়াল করে দেখো, রিঅ্যাকশন, রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে সেটা কিভাবে আসলে বর্ণনা করবা বা কিভাবে সেটাকে শো করবা, এটাকে বলা হয় রিপ্রেজেন্টেশন। আর এখানে হচ্ছে এসআরপি। এসআরপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল, অর্থাৎ প্রমাণ তড়িৎদ্বার বিভব। মনে থাকবে এটা? আচ্ছা খেয়াল করে দেখো। তো ফার্স্ট অফ অল রিঅ্যাকশনে কারা কারা আসবে দেখো। রিঅ্যাকশনে আসবে হচ্ছে লি, না লি আগে ছিল না, তুমি চাইলে এটাকে আগের মতো এখানে লিখতে পারো, লি, কে, কে, না, ম্যাকগাইভার, এলো, মিয়া, যেন, কড়ি, ফেলে, ক্যান্ডি, চকলেট, নীলে, সোনা, পাবে, হাই, কুলঙ্গার, হাজি, আজ, এই জি মার্কারি, হাজি আজ, পেটাবে আমায়। তো সিরিয়ালি তুমি লিখে ফেলছো সবগুলা। লেখার পরে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা যে লিথিয়াম বলছেন এখানে। সো লিথিয়ামের রিঅ্যাকশনটা কিরকম হবে, লিথিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে, সবগুলো কিন্তু বিজারণটাই আমি কাউন্ট করতেছি এখানে। রিডাকশন মানে বুঝো, হোয়াট ইজ রিডাকশন? রিডাকশন মানে বিজারণ, বিজারণটা কাউন্ট করবো। সো লিথিয়াম এটা পরিণত হচ্ছে, এরপরে পটাশিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করে সে পরিণত হচ্ছে পটাশিয়ামে। এরপরে ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2 প্লাস সে ইলেকট্রন দুইটার গ্রহণ করবে ক্যালসিয়ামে। এরপরে দেখো সোডিয়াম, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। সবগুলো এভাবে সিরিয়ালে লিখতে যাও। এরপর দেখো ম্যাগনেসিয়াম 2 প্লাস, ওকে। এরপর দেখো আর কি আছে, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, সবগুলো সিরিয়ালে লিখতে যাও। এরপরে দেখো ম্যাঙ্গানিজ, এরপরে দেখো জিঙ্ক, ম্যাঙ্গানিজের পরে ম্যাঙ্গানিজের পর ক্রোমিয়াম, এরপরে দেখো আয়রন, এরপরে দেখো ক্যাডমিয়াম, এরপরে দেখো কবাল্ট। খুবই ইজি, এগুলো খুবই ইজি, দেখো কত স্মুথলি হয়ে যাচ্ছে, কত স্মুথলি হয়ে যাচ্ছে। এরপরে নিকেল, একটু দেখা যাচ্ছে কিনা দেখতে হবে বোর্ডে সবকিছু, না হলে কিন্তু অনেক প্যারা। এরপরে অ্যাসেন, সবগুলো দেখা যাচ্ছে। আশা করি দেখা যাচ্ছে, আশা করি ওকে। আর নিচের দিকে যাওয়া যাবে, একটু কম দেখা যাচ্ছে অবশ্য। আমরা তাহলে একটু কাজ করি, বোর্ডটা একটু এই পাশে নিয়ে আনি। হ্যাঁ এখন ঠিক আছে, ওকে ওকে। সো অ্যাসেন 2 প্লাস অ্যাসেন। এরপরে আমরা আরো নিচে দিতে পারবো, যেমন ধরো লেট, লেটও লেখা যেতে পারে, লেট 2 প্লাস, ওকে ভেরি গুড। সো আচ্ছা এতটুকু পর্যন্ত লিখি। আচ্ছা আমরা হাইড্রোজেন পর্যন্ত লিখে ফেললাম, ঠিক আছে। অর্থাৎ লেট শেষ করে হাইড্রোজেনে স্টার্ট করব। আচ্ছা খেয়াল করে দেখো এটা রিপ্রেজেন্টেশন কিরকম, কি হচ্ছে আজকের রিপ্রেজেন্টেশন কিরকম। রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, লিথিয়াম প্লাস দিয়ে পরিণত হবে লিথিয়ামে। এরপরে পটাশিয়াম প্লাস দিয়ে পটাশিয়ামে পরিণত হবে। এরপরে ক্যালসিয়াম 2 প্লাস দিয়ে ক্যালসিয়ামে পরিণত হবে। এরপরে সোডিয়াম প্লাস দিয়ে সোডিয়ামে পরিণত হবে। এরপরে ম্যাগনেসিয়াম 2 প্লাস দিয়ে ম্যাগনেসিয়ামে পরিণত হবে। এরপরে অ্যালুমিনিয়াম 3 প্লাস অ্যালুমিনিয়াম। ম্যাঙ্গানিজ লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো। এরপরে সিআর 3 প্লাস দিয়ে সিআর এ পরিণত হবে। এফই 2 প্লাস এফইতে পরিণত হবে। সিডি 2 প্লাস সিডিতে পরিণত হবে। সিও 2 প্লাস সিওতে পরিণত হবে। এনআই 2 প্লাস নিকেলে পরিণত হবে। এরপরে এসএন 2 প্লাস এসএন এ পরিণত হবে। পিবি 2 প্লাস পিবিতে পরিণত হবে।
ভেরি গুড। এখন এসআরপি হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল, তার মানগুলো কি কি হবে? যেমন ধরো এটার মান কত হবে, আমরা বইয়ের আন্ডারে যদি দিই -3.04 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টগুলো লেখার দরকার নেই, জাস্ট লিখো -3.04। কোনটা কোনটা মুখস্থ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিব। যেমন এটার মান কত, -2.92 হবে, সুন্দর করে লিখি 2.92। এটার মান কত হবে 2.87। ওকে, এটার মান কত হবে -2.71। এরপর এটার মান কত হবে -2.37। এরপর এটার মান কত হবে -1.66। এরপরে -1. আমরা ম্যাঙ্গানিসের পর আমরা কিন্তু জিঙ্কটা লিখি নাই, আমাদের একটা জিনিস ভুল হয়েছে, এতক্ষণ পরে মনে পড়লো যে আমরা যখন অ্যালুমিনিয়াম লিখলাম ম্যাঙ্গানিসের পরে কিন্তু জিঙ্কটা বসবে। আর যাই হোক জিঙ্কটা একটু মিসিং গেছে। ওকে, সো জিঙ্কটা একটা কাজ করি যে এই জায়গায় জিঙ্কটা একটু লিখে নিবা কষ্ট করে, তোমরা একটা যেহেতু মিস গেছে আমাদের কিছু করার নাই, একটু কষ্ট করবা। আমি চিন্তাও করতেছি যে জিঙ্ক কই গেল। ওকে, কষ্ট করে একটু এতটুকু পর্যন্ত জিঙ্কটা লিখে নিবা। ওকে, সো -1.66 যখন আসলো তখন কত আসবে ম্যাঙ্গানিজ, -1.18। ওকে, -1.18। এরপরে আসবে কে, জিঙ্ক। জিঙ্কের কত জানো, -0.76। তো জিঙ্ক তো সবাই জানো, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হবে। এরপরে ক্রোমিয়াম কত, -0.74। এরপরে আয়রন কত, আয়রন হচ্ছে -0.44। এরপর হচ্ছে ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম কত -0.40। এরপরে কবাল্ট কত হবে -0.28, -0. কত হবে 28। তো সবগুলো দেখো -3.04, 2.92, 2.87, 2.71, 2.37, এটা সবগুলো ম্যাঙ্গানিজ। জাস্ট দেখো ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজকে দুইবার লিখছি, সরি ম্যাঙ্গানিজ এটা ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, এরপরে জিঙ্ক, এরপরে ক্রোমিয়াম, এরপরে আয়রন, এরপরে ক্যাডমিয়াম, এরপর আসছে কবাল্ট। এটা হচ্ছে কবাল্ট, এটা কবাল্ট। কবাল্ট কত হবে -0.28। এরপরে 0.25, 0.25 হচ্ছে কি নিকেল। ওকে, এরপরে দেখো 0.24 এবং 0.24 না 0.14। এসএন হচ্ছে 0.14 হবে, আর এটা হচ্ছে 0.13। এসএন 0.14 হবে। ওকে, আর হচ্ছে 0.13। সো সবগুলো হচ্ছে বোল্ট। সো লেড পর্যন্ত গেল। 0.13 পরে আসবে কে, আমরা বলো 0.13 পরে কি আসবে, হাইড্রোজেন আসবে। তো যাই হোক, এখন খেয়াল করে দেখো এটা নিয়ে একটু কিছু বুঝার আছে, অনেক কিছু তোমাদেরকে বোঝাতে হবে। সবাই লেখা শেষ হয়েছে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস তোমাকে বললাম যে উপর থেকে যতই নিচের দিকে যাবা ততই কি হচ্ছে বলো, আমাদের বিজারণ অর্থাৎ এসআরপি বাড়তেছে। সবাই আমার সাথে এগ্রি? উপর থেকে যতই নিচের দিকে আসতেছো ততই হচ্ছে বিজারণ বিভব বাড়তেছে। আমাকে বলো -3.04 বড় নাকি -0.76 বড়? মাইনাস যখন আসবে সেটা 1 এর কাছাকাছি, বা সরি 0 এর কাছাকাছি যেটা হবে, মাইনাসের ক্ষেত্রে যেটা সবচেয়ে 0 এর কাছাকাছি হবে সেটাই বড়। সো 0.76 বড় নাকি -3.04 বড়? অবশ্যই -0.76 বড়। তো যেটা মান বড় থাকবে সেটা নিচের দিকে আসতেছে। খেয়াল করে দেখো, উপর থেকে যত নিচের দিকে যাচ্ছ এসআরপি বাড়তেছে, স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল বাড়তেছে। ওকে, আবার খেয়াল করে দেখো নিচ থেকে উপরে গেলে কি বললাম দেখো। আচ্ছা, এই এসআরপিটা আমি একটু এই জায়গায় লিখতেছি। দেখো নিচ থেকে উপরে গেলে কি বললাম, দেখো নিচ থেকে উপরে গেলে এসওপি বাড়তেছে, আর এখানে কে বাড়তেছে বলো, এসআরপি বাড়তেছে। কখন? যখন হচ্ছে উপর থেকে নিচে আসতেছো এসআরপি। আবার এসওপি মানে কি, তার উল্টাটা। এটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে, ভাই এসওপি কোথায় বাড়তেছে? এসওপি হচ্ছে, এটাকে বিপরীত করে দাও, এটা 3.04, মাইনাসটাকে প্লাস করে দাও। 3.04 বড় নাকি +2.92 বড়? অবশ্যই 3.04 বড়। অর্থাৎ নিচ থেকে উপরে গেলে এসওপি বাড়বে, এসওপি বাড়বে। আবার উপর থেকে নিচে গেলে এসআরপি বাড়তেছে। অর্থাৎ উপর থেকে নিচে যত যাবা, নিচে যাও, বিজারণ বিভব বাড়তে থাকবে। কেন? কেন? এটা রিজন আছে, কিন্তু রিজন আছে সেটা একটু আলোচনা পরে করব। কিন্তু যখন বাড়া যখন স্টার্ট করতেছে, উপর থেকে নিচে গেলে এসআরপি যখন বাড়তেছে, একটু আগে বলছিলাম এসআরপি যদি বাড়ে, কি বললাম, এসআরপি যত বাড়বে ততই অক্সিডাইজিং এজেন্টের প্রবণতা বাড়বে। অক্সিডাইজিং এজেন্ট মানে কি? অক্সিডাইজিং এজেন্ট
মানে হচ্ছে জারকের মানে জারক হওয়ার প্রবণতা বাড়বে। আমাকে এখন যদি পরীক্ষা যদি প্রশ্নতে বলে যে নিচের কোনটি সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট, সবচেয়ে ভালো জারক কোনটি, আমাকে যদি পরীক্ষায় বলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম নাকি অ্যালুমিনিয়াম, তুমি বলবা অবশ্যই অ্যালুমিনিয়াম, কারণ বিজারণ বিভব যতই বাড়বে তার জারণ হওয়ার ক্ষমতা বাড়বে। একটু আগে সেটা লিখে দিয়েছিলাম, প্রমাণ পেয়েছো? প্রমাণ পেয়েছো? জারণ হওয়ার ক্ষমতা বাড়বে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, নিচের কোনটি আগে চার্জ মুক্ত হবে? নিচের কোনটি আগে চার্জ মুক্ত হবে? আচ্ছা, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কার বেশি? যার বিজারণ হওয়ার ক্ষমতা বেশি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কোনটি চার্জ মুক্ত হবে, কোনটি আগে, মাঝে মাঝে একটা প্রশ্ন আসে কোনটি আগে চার্জ মুক্ত হবে। তো চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি কখন হবে? যখন এসআরপি বাড়বে। কেন? এটা নিয়ে একটা সমস্যা আছে, সবগুলো কিন্তু চার্জ মুক্ত হচ্ছে, খেয়াল করে দেখছো? তো চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কখন বাড়বে? যখন হচ্ছে তার বিজারণ হওয়ার ক্ষমতা বাড়বে। তো বিজারণ হওয়ার ক্ষমতা মানে কি? সে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বাড়বে। সো ইলেকট্রন যত বেশি আগে গ্রহণ করতে পারবে তত বেশি সে আগে চার্জ মুক্ত হবে। সো যত বেশি আগে গ্রহণ করতে পারবে কখন? যখন তার বিজারণ বিভবটা বেশি হবে। সো বিজারণ বিভব বেশি কার? সবার বেশি হচ্ছে লেডের। সো লেডের চার্জ হওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি, কারণ তার বিজারণ বিভব বেশি। তো চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা বেশি কখন? যখন এসআরপি বেশি হবে। আর যদি বলা হয় সবচেয়ে ভালো অক্সিডাইজিং এজেন্ট কোনটা, তাহলে এসআরপি যার বেশি হবে তার অক্সিডাইজিং এজেন্টের সবচেয়ে ভালো ক্রম হবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, ধরো একটা এক্সাম্পল দিছি, এক্সাম্পলটা হচ্ছে আমি বললাম x থেকে x2+ থেকে x এর গেছে তার বিজারণ বিভবের ক্রম হচ্ছে 0.44 ভোল্ট। এরপর আরেকটা বললাম y থেকে y2+ এ গেছে তার বিজারণ হওয়ার ক্ষমতা হচ্ছে 0.23 ভোল্ট। এরপরে হচ্ছে z থেকে সে Z2+ এ গেছে তার বিজারণ হওয়ার ক্ষমতা হচ্ছে -0.12 ভোল্ট। তো আমাকে যদি বলে যে এখানে অক্সিডাইজিং এজেন্টের ক্রম সাজাও, এখানে আমাকে বলছে যে অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে তোমার খেয়াল করে দেখো জারক ধাতু বা জারক পদার্থের ক্রম সাজাও। জারক পদার্থের ক্রম সাজাও, ক্রম মানে হচ্ছে ইনক্রিজিং অর্ডার অনুসারে, ব্র্যাকেটে লিখে দিলাম ঊর্ধ্বক্রম অনুসারে অথবা ইনক্রিজিং অর্ডার। কিভাবে সাজাবা? তো জারক পদার্থের ক্রম কিভাবে সাজাবো? যার বিজারণ বিভব বেশি থাকবে। তো বিজারণ বিভব কার বেশি? কার বেশি? ফার্স্ট অফ অল এটা কি বিজারণ অবস্থায় আছে? আছে। এটা নাই, এটা নাই। সো এটাকে এই দুইটাকে চেঞ্জ করো। তো চেঞ্জ করলে কি হবে? 0.23 ভোল্ট, 0.12 ভোল্ট। তো সবচেয়ে বেশি বিজারণ বিভব কার? অবশ্যই হচ্ছে x এর। এরপরে কে? y এর। এরপরে কে? z এর, তাই না? সো আমাদের সবচেয়ে বেশি বিজারণ বিভব কার বেশি বলো? অবশ্যই x, y এবং y, z। সো যার বিজারণ বিভব যত বেশি তার অক্সিডাইজিং এজেন্ট হওয়ার ক্ষমতা বা প্রবণতা বেশি। শেষ। আর যদি বলি নিচের কোনটি আগে চার্জ মুক্ত হবে, তো যার বিজারণ বিভব বেশি সে আগে চার্জ মুক্ত হবে। সো ক্রমটাও সেম। তো চার্জ মুক্ত হওয়ার ক্রম আর হচ্ছে জারক পদার্থের ক্রম দুইটাই সেম। বুঝা গেছে? ভেরি গুড। সো আমি এটা মুছে দিলাম। এখন দেখো, খেয়াল করে দেখো, এখানে আমি চলে যাচ্ছি এখন কোথায়? হাইড্রোজেনে। সো হাইড্রোজেনটা খেয়াল করে দেখো, হাইড্রোজেন প্লাস ইলেকট্রন গ্রহণ করে সে পরিণত হয় কোথায়? হাইড্রোজেনে। সো আমি এটা লিখতে পারি যে 2H প্লাস H2 তে। সমস্যা আছে? অথবা তুমি বলতে পারো 2 হাইড্রোজেন প্লাস 2E। ওকে, এতটুকু বোঝা গেছে। সেটা গেলো হাইড্রোজেনে। আচ্ছা, হাইড্রোজেনের পরে কি আছে আমি জানি? লি কে কেনা ম্যাগনেট হলো মিয়া যেন করে ফেলে ক্যান্ডি চকলেট নিলে শোনা পাবে হাই কুলঙ্গার। হাই কুলঙ্গার হাজি আজ পেটাবে আমায়। প্লাটিনাম হচ্ছে কি ছিল বলো তো? প্লাটিনাম মনে হয় 2 ছিল, আমরা প্লাটিনাম লিখি নাই মনে হয় না। আচ্ছা, প্লাটিনাম 2 প্লাস 2 ইলেকট্রন। এখন ঠিক আছে, প্লাটিনাম আমায় এই ইউ হচ্ছে 3+ থাকবে, 3 প্লাস 3টা ইলেকট্রন গ্রহণ করে সে পরিণত হয়েছে এই ইউতে। আচ্ছা, ওকে। লাস্টে আরেকটা লিখছি সেটা হচ্ছে ফ্লোরিন প্লাস ইলেকট্রন সে একটা গ্রহণ করবে এবং সে ফ্লোরিন মাইনাসে পরিণত হয়, কারণ ফ্লোরিনটা অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভিটি মৌল। বুঝা গেছে? আচ্ছা,
এগুলো কোনো কাজ নাই। ওকে ওকে, ভেরি গুড। সো দেখো এখন, ওকে, সো এটা গেল আমাদের এখন কথা। এখন খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেনের রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে বলো? রিপ্রেজেন্টেশন হবে এরকম যে এখানে 2H প্লাস মিলে এখানে হবে H2, রিপ্রেজেন্টেশন হবে Cu2 প্লাস মিলে হচ্ছে Cu-তে, এরপরে Hg প্লাস মিলে কি হচ্ছে বলো? Hg-তে, এরপরে Ag প্লাস মিলে কি হচ্ছে বলো? Ag-তে, এরপরে প্লাটিনাম 2 প্লাস মিলে কি হচ্ছে বলো? প্লাটিনামে, এরপরে Au3 প্লাস মিলে কি হচ্ছে বলো? Au-তে, এরপরে F থেকে কি হচ্ছে? F মাইনাসে। আচ্ছা, সবার এসআরপি যদি আমি এখন লিখি, যেমন হাইড্রোজেনটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, এটা 0, তড়িৎদ্বার বিভব 0, এটাকে কেন্দ্র করে বাকিগুলো সাজানো হচ্ছে। যেমন 0-র নিচে যারা থাকবে তাদের স্টার্ট হবে কত থেকে? প্লাস 0.34 ইলেকট্রন ভোল্ট, এরপরে কত? প্লাস 0.79 ইলেকট্রন ভোল্ট, এরপরে কত? প্লাস 0.50 ইলেকট্রন ভোল্ট, এরপরে কত? প্লাস 1.42। আর এটা মনে হয় সরি ভুল হয়েছে আমাদের, 0.50 না, হ্যাঁ ওকে, এটা হচ্ছে প্লাস 1.42, এটা হচ্ছে প্লাস 2.87। আর প্লাটিনামটা মোস্ট প্রবাবলি প্লাস 1.2 মেবি, একটু খেয়াল করে দেখবা, আমি এটা শিওর না, এটা নট শিওর, স্টার চিহ্ন দিচ্ছি, এটা শিওর না, এটা হচ্ছে প্লাস 1.20 হতে পারে। যাই হোক, এখন অনেক স্টুডেন্ট আস্ক করবা যে ভাইয়া কোনটা কোনটা মুখস্থ করতে হবে, এটা আসতেছে আমি পরে। দেখো উপর থেকে যতই নিচের দিকে যাচ্ছ ততই কিন্তু এসআরপি বাড়তেছে, এসআরপি বাড়তেছে, এসআরপি বাড়তেছে। সবচেয়ে বেশি এসআরপি কার? প্লাস 2.87। তো যার সবচেয়ে এসআরপি বেশি সে তত বেশি ভালো জারক, অত সবচেয়ে বেশি স্ট্রং অত তীব্র জারককে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যদি বলা হয়, কে সেটা? অবশ্যই ফ্লোরিন। সবচেয়ে বেশি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কে? ফ্লোরিন। যদি বলে সবচেয়ে বেশি স্ট্রং রিডিউসিং এজেন্ট কে? স্ট্রং রিডিউসিং এজেন্ট কে? আনসার হবে কি জানো? লিথিয়াম। কেন লিথিয়াম সবচেয়ে বেশি স্ট্রং রিডিউসিং এজেন্ট? কেন? কারণ লিথিয়ামের হচ্ছে, এখানে আমি অবশ্য ফ্লোরিন লিখলি, কেন? এখানে দেখো এটা ফ্লোরিন না আনসার, আর এখানে লিথিয়াম কেন? কারণ লিথিয়ামের রিডিউসিং এজেন্ট কেন বেশি? খেয়াল করে দেখো, আমি একটু আগে বলছিলাম এসআরপি যত বাড়বে তত তার জারণ, মানে তত তার কি টেন্ডেন্সি, মানে বিজারণ হওয়ার ক্ষমতা বেশি না? বিজারণ হওয়ার ক্ষমতা বেশি হলে তার অক্সিডাইজিং এজেন্টের প্রবণতা বেশি। আর যত বেশি এসওপি বাড়বে, এসওপি সবচেয়ে বেশি কার? লিথিয়ামের না? এটাকে চেঞ্জ করে দাও। দেখো উপর থেকে নিচে গেলে এসআরপি বাড়ে, আর সরি উপর থেকে নিচে গেলে এসআরপি, হ্যাঁ উপর থেকে নিচে গেলে এসআরপি বাড়ে, আর নিচ থেকে উপরে গেলে এসওপি বাড়ে। সবাই এগ্রি? তাহলে এসওপি সবচেয়ে বেশি কার? লিথিয়ামের। তাহলে এসওপি যার বাড়বে তার রিডিউসিং এজেন্টের ক্রম বাড়বে। জিনিসটা উল্টো চিন্তা করবা। আসলে ভাইয়া পড়বা কিন্তু একটাই, আর এটার বিপরীত করলে এসওপি হবে। কারণ আমি আগে শিখেছিলাম যে এসআরপি মাইনাস এসওপি। সো উপর থেকে নিচে গেলে এসআরপি বাড়ে, অর্থাৎ রিডাকশন পটেনশিয়াল বাড়ে, আর রিডাকশন পটেনশিয়াল বাড়লে তার জারক হওয়ার ক্ষমতা বেশি হবে। কারণ যত বেশি বিজারিত হবে তত বেশি তার জারক হওয়ার টেন্ডেন্সি বাড়বে। সো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি সবচেয়ে ভালো জারক কোনটি, তাহলে উপর থেকে নিচে গেলে সবচেয়ে ভালো জারক হওয়ার ক্ষমতা বাড়ে, আর নিচ থেকে উপরে গেলে বিজারক হওয়ার ক্ষমতা বাড়ে, বাস শেষ। আর চার্জ মুক্ত যদি বলা হয় যে চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি কার? আচ্ছা চার্জ মুক্ত কখন হয়? জারিত হলে হয় নাকি বিজারিত হলে হয়? বিজারিত হলে চার্জ মুক্ত হয়। বিজারিত হলে চার্জ মুক্ত হচ্ছে, শুধু এটা ছাড়া, ফ্লোরিন ছাড়া। আবার ফ্লোরিন থেকে চার্জ মুক্ত হচ্ছে না, তাই না? তুমি গোল্ড হিসাব করো, তুমি প্লাটিনাম হিসাব করো, চার্জ মুক্ত হচ্ছে। এই গোল্ড দেখো, প্লাটিনাম দেখো, চার্জ মুক্ত হচ্ছে। সো চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কখন? উপর থেকে নিচে গেলে নাকি নিচ থেকে? অবশ্যই উপর থেকে নিচে গেলে, কারণ বিজারিত হওয়ার ক্ষমতা বেশি মানে চার্জ হওয়ার ক্ষমতা, চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা বেশি। বুঝা গেছে? সো আমাদের পড়া এখানে একটা টপিক আমরা শেষ করে ফেললাম। এখন এখান থেকে যদি পরীক্ষা যদি প্রশ্ন আসে, পারবা? তাহলে এখান থেকে বলবে এসআরপি যত বেশি বাড়বে অক্সিডাইজিং এজেন্টের ক্রম তত বেশি বাড়বে, মানে অক্সিডাইজিং এজেন্টের প্রবণতা অর্থাৎ জারক হওয়ার ক্ষমতা বা প্রবণতা তত বেশি বাড়বে। এসওপি যত বেশি বাড়বে, রিডিউসিং এজেন্ট মানে কি? বিজারক হওয়ার ক্ষমতা তত বেশি বাড়বে। ওকে, অথবা এটা চিন্তা করতে পারো এসআরপির ক্ষমতা যত বেশি বাড়বে রিডিউসিং এজেন্টের ক্ষমতা বা প্রবণতা কমে যাবে। এটা চিন্তা করে দেখো, বাস আর কিছুই লাগবে না। এখন এখানে কোনটা কোনটা মুখস্থ করবা, বিভবগুলো একটু বলে দিচ্ছি। তুমি এখানে মুখস্থ করবা, আমি তোমাকে বলে দিচ্ছি অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম,
যেগুলো কমন কমন যেগুলো আছে, যেমন কপার মুখস্থ থুরস্থ করতে হবে। কপারের কত বলো, কপারের বিজারণ বিয়োগ কত, প্লাস 0.34। জিঙ্কের কত, মাইনাস 0.76। এগুলো মুখস্থ করতে হবে। এরপর এখানে আরেকটা মুখস্থ করতে হবে, যেমন ধরো সিলভার মুখস্থ করতে হবে। সিলভারটা দেখছো, সিলভারটা কত, প্লাস 0.50। এরপরে আর মুখস্থ করার দরকার নেই, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, সিলভার এগুলো মুখস্থ করলে হবে। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার, নিকেলটা মুখস্থ করতে পারো, নিকেল আর মুখস্থ করার দরকার নেই। লিথিয়াম লি কে না মেগাবার এলো, মিয়া যেন করি ফেলে, মিয়া যেন। ক্রোমিয়ামটা মুখস্থ করতে পারো, আয়রনটা মুখস্থ করতে পারো। হাই কুলাঙ্গার হাজি আজ পেটাবে, হাই কুলাঙ্গার হাজি আজ, হাই কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। ওকে, হাজি আজ, হাজি মিয়া যেন করি ফেলে, ক্যান্ডি চকলেট নিলে সোনা পাবে। ওকে, এসএন লাস্ট শেষ। আর লাস্ট হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন তো মুখস্থ করার দরকার নেই, হাইড্রোজেন হচ্ছে 0। বাস, এর বাইরে আর পড়ার দরকার নাই, এর বাইরে আর পড়ার দরকার নেই। বুঝা গেছে, বুঝা গেছে, ভেরি গুড। তো মুছে দিচ্ছি। 1 পজ করো, পজ করে নোট করে নাও। এরপরে 1 2 3 করতেছি, মুছে দিব সব। 1 2 3। ওকে, সো চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বুঝছো, উপর থেকে নিচে গেলে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়তেছে। আর জারক হওয়ার ক্ষমতা বুঝছো, উপর থেকে নিচে গেলে জারক হওয়ার ক্ষমতা বাড়তেছে। কেন? কারণ যতই উপর থেকে নিচে যাচ্ছ ততই হচ্ছে বিজারণ বিভব বাড়া স্টার্ট করতেছে। উপর থেকে যতই নিচে যাচ্ছ ততই বিজারণ বিভব বাড়া স্টার্ট করতেছে। উপর থেকে যতই নিচে যাচ্ছ ততই হচ্ছে বিজারণ বিভব বাড়া শুরু করতেছে। ওকে, আচ্ছা, ভেরি গুড। এখন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা কোশ্চেন দিচ্ছি, ছোট একটা কোশ্চেন। কোশ্চেনটা সবাই সলভ করো। কোশ্চেনটা হচ্ছে, যদি এরকম কোশ্চেন দিই যে CR2, বেসিক কোশ্চেন কেমন, CR2O7 2- থেকে পরিণত হয়েছে CR3+, এবং তার বিভবের মান দেওয়া হয়েছে -0. ধর আমি উল্টাপাল্টা দিছি, উল্টাপাল্টা মান দিছি আমি তোমাকে বোঝানোর জন্য, যদিও মান কিন্তু এটা না। মান কোনটা তুমি জানো? মান তোমাকে জানার দরকার নেই। ধরো আমি আরেকটা দিলাম, সেটা হচ্ছে MnO4 Mn2+, মানটা দিয়েছি ধরো 0.82 ভোল্ট। ওকে, আচ্ছা, এরপর আমি তোমাকে আরেকটা মান দিচ্ছি। ধরো ক্লোরিন -82 ভোল্ট। স্যার এত বেশি? উল্টাপাল্টা বললাম না। এরপরে আমি আরেকটা মান দিচ্ছি, ধরো আরেকটা মান দিচ্ছি Ag এখন আমাকে যদি বলা হয় যে উপরোক্ত তড়িৎদ্বার বিভবের মধ্যে কোনটির বিজারণ তড়িৎদ্বার বিভব বেশি, পারবা এটা? আচ্ছা, এটা বাদ দাও। আমাকে যদি বলা হয় উপরোক্ত ধাতুগুলোর অক্সিডাইজিং এজেন্ট অর্থাৎ জারক পদার্থের ক্রম সাজাও। উপরোক্ত ধাতুগুলোর অক্সিডাইজিং এজেন্টের ক্রম সাজাও, তো জারক পদার্থের ক্রম সাজাতে বলছে। পারবা এটা সবাই? আচ্ছা, কেমনে সাজাবো একটু দেখি তাহলে। আচ্ছা, ফার্স্ট অফ অল বিজারণ বিভব যার বেশি সে তত বেশি জারক হবে। তো বিজারণ বিভব কার বেশি আমাকে বলো, কার বেশি? এখানে দেখো, যেমন এটা যদি আমি আলোচনা করি CR2O7 2- এবং সে পরিণত হয়েছে কোথায়? CR3+, তাই না? আচ্ছা, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি আমি বের করি, এটাকে যদি x ধরি, 2x - 14 = কত? -2। সো x = কত হবে? +6। সো সে +6 থেকে কোথায় পরিণত হয়েছে? +3 তে। খেয়াল করে দেখো, +6 থেকে যদি +3 তে পরিণত হয় তাহলে সেই ইলেকট্রন গ্রহণ করছে নাকি ত্যাগ করছে? চার্জের সংখ্যা কিন্তু কমলে কিন্তু গ্রহণ হয়, চার্জের সংখ্যা বাড়লে কিন্তু ত্যাগ হয়। চার্জের সংখ্যা কমে গেছে না, তাহলে নিশ্চয়ই সে গ্রহণ করছে। কয়টা গ্রহণ করছে? অনেকে বলবো স্যার 3টা ইলেকট্রন গ্রহণ করছে, তাকে পিটাবো কেন? এখানে ক্রোমিয়াম কিন্তু 2টা। একটা ক্রোমিয়াম যদি +6 থেকে +3 তে আসতে যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা ক্রোমিয়াম +6 থেকে +3 তে আসতে 6টা ইলেকট্রন গ্রহণ করবে। সো आंसर কি হবে? 6।
সো এটা হচ্ছে তার বিজারণ বিভব, মান দেওয়া আছে কত, -0.24 ভোল্ট। এরপরে দেখো ম্যাঙ্গানিজে দেখো MnO4 মাইনাস, সে কোথায় পরিণত হয়েছে বলো, Mn2 প্লাসে। সো আমি একটা জিনিস এখানে খেয়াল করে দেখলাম যে ম্যাঙ্গানিজের জনসংখ্যা কত এখানে, +7 থেকে সে কিসে পরিণত হয়েছে বলো, +2 তে। সো সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, নিশ্চয় 5টা। সো তার বিজারণ বিভব দেওয়া আছে কত, 0.82 ভোল্ট। এরপরে ক্লোরিনের কিন্তু এখানে কি দেওয়া আছে, বিজারণ বিভব দেওয়া আছে, কারণ সে ইলেকট্রন গ্রহণ করছে। এখানে হচ্ছে জারণ বিভব দেওয়া আছে। তো সবচেয়ে বেশি বিজারণ বিভব কোথায় বেশি আমাকে বলো, অবশ্যই বিজারণ বিভব বেশি হচ্ছে এখানে 0.82। সো এখানে MnO4 মাইনাসের বিজারণ বিভবের প্রবণতা বেশি। সো এটা হচ্ছে আমাদের অক্সিডাইজিং এজেন্টের ক্রম হবে। এরপর আরেকটা ক্রম যদি আমি সাজাতে চাই কি হবে আমাকে বলো, এখানে কোনো কিছু কি চেঞ্জ করতে হচ্ছে না, তাহলে আমি ইজিলি বুঝলাম যে আনসার হবে Cr2O7 2 মাইনাস। এরপরে আরেকটা হবে অবশ্যই ক্লোরিন হবে। এরপরে না, ক্লোরিন হবে না, কারণ এটা মাইনাস অনেক দূরে, এটা অ্যাকচুয়ালি সিলভারই হবে, কারণ সিলভার হচ্ছে 0.92। ওকে, সিলভারই হবে, কারণ এটাকে তুমি চেঞ্জ করো তো দেখি, -0.92 হবে না বিজারণ বিভবে নিয়ে গেলে। সো এটাই হবে সিলভার, আরটা হবে কি ক্লোরিন, কারণ ক্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি কি, -8.2 মানে হচ্ছে অনেক 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 সেটা কি কম, বিজারণ বিভব অনেক কম। কথা বোঝা গেছে? সো এটা হচ্ছে আমাদের ক্রমটা, ইনশাআল্লাহ সবাই বোঝার চেষ্টা করেছে আশা করি। এখন আমরা আলোচনা করব কোনটা, এখন আমরা চলে যাব বিজারণ বিভব বলতে কি বোঝানো হচ্ছে। সো আমাদের নেক্সট টপিক কি, বিজারণ বিভব। ওকে, সো এখানে তুমি সবকিছু লিখে দেবে, সবচেয়ে ভালো জারক কোনটা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে সবচেয়ে ভালো বিজারক কোনটা, যেমন পরীক্ষা যদি প্রশ্ন আসে নিজের কোনটি সবচেয়ে ভালো বিজারক, পরীক্ষা প্রশ্ন আসে এরকম যে লিথিয়াম, জিঙ্ক, আয়রন, সিলভার, সবচেয়ে ভালো জারক কোনটা, ভালো জারক বাদ দাও, সবচেয়ে ভালো বিজারক কোনটা, অবশ্যই এটা, যেটা উপরে থাকবে সেটা সবচেয়ে ভালো বিজারক, যেটা নিচে থাকবে সেটা সবচেয়ে ভালো জারক। সো সিরিজটা তোমাকে মুখস্থ করতে হবে। লি কে কে না ম্যাকডেবের এলো, মিয়া যেন কোডি ফেলে ক্যান্ডি চকলেট নিলে সোনা পাবে, হাই কোলাঙ্গার হাজিয়াস পেটাবে আমায়। বলো, লি কে কে না ম্যাকডেবের এলো, মিয়া যেন কোডি ফেলে ক্যান্ডি চকলেট নিলে সোনা পাবে, হাই কোলাঙ্গার হাজিয়াস পেটাবে আমায়। সেটা তোমাকে মুখস্থ করতেই হবে। আচ্ছা, এখন চলে যাচ্ছি জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব বলতে কি বুঝো, অথবা কপারের প্রমাণ বিজারণ বিভব বলতে কি বুঝো, সেটা নিয়ে একটু আলোচনা করব। কি বলা আছে দেখো, কোশ্চেনটা খেয়াল করে দেখো, বলা হচ্ছে জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব বলতে কি বুঝো। কি বলা আছে দেখো, জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব বলতে কি বুঝো, জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব বলতে কি বুঝো, যদি পরীক্ষা যদি প্রশ্ন আসে কিভাবে আনসার দিব সেটা দেখো। আনসারটা হচ্ছে খুবই সিম্পল। আমি একটা কাজ করি, আমি হচ্ছে জিঙ্কের একটা কোষ অঙ্কন করি। তো জিঙ্কে তড়িৎদ্বার যদি কোষ যদি অঙ্কন করতে চাই তাহলে কোষটা এইভাবে অঙ্কন করবো, ছোট করে অঙ্কন করলাম। এবং আরেকটা কোষ অঙ্কন করলাম হচ্ছে অর্ধকোষ, এটা হচ্ছে হাইড্রোজেনের অথবা হাইড্রোজেন তড়িৎদ্বারের। কি বললাম, হাইড্রোজেন তড়িৎদ্বারের অঙ্কন করলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের কি বলো, রড। কিসের রড আমি যদি বলি, কার রড বলো, এটা কার রড, এটা হচ্ছে জিঙ্কের রড। আর এখানে আমার আছে কোনটা বলো, এখানে আমি জাস্ট বললাম এখানে আমার আছে একটা গ্লাস, একটা নল। এই গ্লাসের নলের মধ্যে হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাবো এবং এখানে একটা প্লাটিনিয়ামের একটা কি থাকবে, তার থাকবে। এই প্লাটিনিয়ামের তার এবং প্লাটিনিয়ামের পাত কোনটা, এই এটা। এটা হচ্ছে প্লাটিনামের পাত। ওকে, সো এখানে এটা হচ্ছে গ্লাসের নল। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখানের মধ্যে দ্রবণ আগে থেকে থাকবে না, সবাই জানো দ্রবণ আগে থেকে থাকবে। ধরো আমি দ্রবণগুলো দিচ্ছি, এখানে আছে ধরো দ্রবণ 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 দ্রবণ, এখানে আছে দ্রবণ 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 দ্রবণ, এখানে আছে দ্রবণ 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 দ্রবণ, এখানে আছে দ্রবণ 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 দ্রবণ। ওকে, ভেরি গুড। সো এই দ্রবণটা কোনটা, এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি জিঙ্ক সালফেট, যার ঘনমাত্রা আমি ধরে নিচ্ছি 1 মোলার। এটা হচ্ছে HCl, যার ঘনমাত্রা কত, 1 মোলার। ওকে, আচ্ছা, এরপরে আমি এখানে প্রবেশ করাবো কি বলো, হাইড্রোজেন গ্যাস। ওকে, এটা গ্লাসের নল আর এটা হচ্ছে কি প্লাটিনামের তার।
বুঝা গেছে? আচ্ছা, এরপরে যে এখানে একটা কি থাকবে, তড়িৎ পরিবাহী তার থাকবে যেটার সাথে যুক্ত হবে, এবং এখানে একটা ভোল্ট মিটার থাকবে। ওকে, এটা সো ভালোভাবে আঁকলাম না, কারণ জিনিসটা আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, তার মধ্যে জিঙ্কের প্রমাণ বিচরণ বিভব বলতে কি বুঝো? জিঙ্কের প্রমাণ বিচরণ বিভব বলতে বোঝানো হচ্ছে যে একটা প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারের বিপরীতে একটা যদি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বসানো হয়, কি বললাম? জিঙ্কের প্রমাণ বিচরণ বিভব বলতে বোঝানো হচ্ছে যে একটা প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারের বিপরীতে একটা যদি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যদি বসানো হয় এবং জিঙ্কের বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হলে, কি বললাম? জিঙ্কের বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হলে তাহলে সেটাকে বলা হচ্ছে জিঙ্কের বিজারণ বিভব। স্যার কিচ্ছু বুঝি নেই। আচ্ছা, আগে ফার্স্ট এটা বলো, এটার নামটা কি বলো? SZE। কেন? স্ট্যান্ডার্ড জিঙ্ক ইলেকট্রোড। এটার নামটা কি জানো? SHE, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড কেন? কারণ ঘনমাত্রা 1 মোলার। বলছিলাম আগে, ঘনমাত্রা 1 মোলার হলে সেটা স্ট্যান্ডার্ড হবে। তো আমি এখানে আনসারটা যদি লিখে দিই, যে এখানে আনসারটা কি লিখবো দেখো, জিঙ্কের বিজারণ বিভব, অথবা যদি বলি প্রমাণ, জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব মাইনাস, এখানে আমি আসলে প্রমাণ বিজারণ বিভব একটা কথা লিখছি, ভুল করছি, যে -0.76 লিখে নেই, লিখে বলো -0.76 বলতে বোঝায় কি বোঝায় আমাকে বলো? যে একটা প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারের বিপরীতে একটি প্রমাণ জিঙ্ক তড়িৎদ্বারের বিপরীতে একটি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যুক্ত করলে এবং জিঙ্কের বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হলে, কথা আছে এখানে একটা, মুছো এবং জিঙ্কের বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হলে এবং জিঙ্কের, এটা SZ এখানে লিখো, নাহলে একসাথে হয়ে যাবে, জিঙ্কের বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হলে তখন তার বিজারণ বিভব হয় -0.76 ভোল্ট। মনে থাকবে এটা, -0. কি হবে? 76 ভোল্ট হবে। স্যার কেমনে? সো আসো আমরা এখন চলে যাচ্ছি প্রুফে, প্রমাণটা একটু করে ফেলি যে আসলে কেমনে হয়। সো প্রুফে চলে যাচ্ছি। সো আমরা সবাই জানি যে E সেল ইকুয়াল টু E নট অ্যানোড প্লাস E নট ক্যাথোড। ওকে, এটাও জানি আমরা, এবং আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, যে E সেল ইকুয়াল টু ঠিক আছে, তার মধ্যে অ্যানোডে কি হবে? এখানে অক্সিডেশন হবে, ক্যাথোডে কি হবে? এখানে রিডাকশন হবে, এখানে ক্যাথোডে কি হবে? রিডাকশন হবে, এখানে অ্যানোডে কি হবে? তাও রিডাকশন হবে। লিখে ফেলো সবাই, আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, যেহেতু বিজারণ বিভব বলছে, তাহলে আমাদের বিজারণ বিভবটা কাউন্ট করতে হবে। দেখো এখানে একটা স্ল্যাশ দিচ্ছি, এটা অর মানে হচ্ছে এটা কাউন্ট করতে পারো, নাহলে এটা কাউন্ট করতে পারো, কিন্তু ডিপেন্ড করবে যে আমাকে কি বলছে। আমাকে বলছে বিজারণ বিভব বলতে কি বুঝো। আচ্ছা, বিজারণ বিভব বলতে কি বুঝো? আচ্ছা, এখানে আমি তোমাকে কয়দিন আগে বলছিলাম, মনে হয় লেকচার 2-তে আলোচনা করছিলাম, নাকি 2 নাকি 1-এ, যে জিঙ্কের
জিঙ্কের ইলেকট্রোড পটেনশিয়াল মানে ইপি, ইলেকট্রোড পটেনশিয়াল কত 0.76, অর্থাৎ ইলেকট্রোড পটেনশিয়াল মানে তড়িৎদ্বার বিভব হচ্ছে 0.76, সেটা যদি জারণ বলা হয় -0.76 হবে না, জারণ বললে +0.76 হবে, আর বিজারণ বললে -0.76 হবে। এখানে আমরা বিজারণ বলছি সেজন্য -0.76, জারণ বললে কিন্তু +0.76 হবে। আচ্ছা, তো আমরা সবাই জানি ই সেলের মান কত হবে, এখানে আমি মুছে দিচ্ছি, এটা দরকারই নেই, এখন দরকার নেই। ই সেলের মান কত হবে আমি জানি, সবাই জানি 0.76 হবে, আমি ই সেলের মান জানি 0.76 হবে, কিন্তু প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা বুঝবো কখন, সেটা ডিপেন্ড করবে যে ওখানে কি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। যদি বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে হবে -0.76, জারণ প্রক্রিয়া সম্পন্ন হলে তাহলে হবে শুধু +0.76। তো এখন আমি তো ধরে নিচ্ছি 0.76 হচ্ছে। সো অ্যানোড অক্সিডেশন, বাম পাশেরটা আজীবন অ্যানোড, এবং অ্যানোড অক্সিডেশন বলতেছে। সো Zn থেকে Zn2+ না, এবং এখানে বড় করে আপনি চালাকি করে একটা ই বসাই দিবেন, এবং এখানে প্লাস চিহ্নটা দেন। আর ক্যাথোডে কোনটা, হাইড্রোজেন না, হাইড্রোজেন বলতে কোনটা, হাইড্রোজেন কোনটা হবে এখানে, H+ থেকে H এ যাবে, H+ থেকে কোথায় যাবে, H এ যাবে, অর্থাৎ এখানে 2H+ দাও আর এখানে 2 দাও, সমস্যা না, দিতে পারো। আর বড় করতে কি লিখে, বড় করে কি লিখে দিবা, ই লিখে দিবা। সো এখানে কি হচ্ছে বলো, অক্সিডেশন, আর এখানে কি হচ্ছে বলো, রিডাকশন। সো এটা তো আজীবন 0, আমি এখানে বসালাম কি বলো, 0.76 বসালাম। এটা মানটা কত বলো আমাকে, এটা তো আমি এখন লিখবো, আর এটার মান হচ্ছে 0। তো এটা 0 বসার না বসা সেম কথা। এখন আমাকে বলো এটা কি তার জারণ বোঝাচ্ছে নাকি বিজারণ বোঝাচ্ছে, অবশ্যই জারণ বোঝাচ্ছে, অর্থাৎ অক্সিডাইজিং এজেন্ট না এটা, মানে অক্সিডাইজিং না, তো জারণ বোঝাচ্ছে। তো জারণ বোঝালে তার জারণ বিভব কত 0.76 ভোল্ট। আর আমি যদি এই জায়গায় আসি, ক্যাথোড কোনটা, অবশ্যই এটা। সো ক্যাথোড কোনটা, E0, হাইড্রোজেন বলতে এটা বোঝাচ্ছে না, সো হাইড্রোজেন H2 থেকে 2H+ এ যাবে। আর অ্যানোড কোনটা, এটা। আচ্ছা আমার এখানে ভুল হয়েছে, রিডাকশন না, রিডাকশন হবে এরকম। ওকে, এখন ঠিক আছে, ওকে। এরপরে অ্যানোড কোনটা, এটা। এখন খেয়াল করে দেখো এখানে অ্যানোডের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এখানে E0 দিতে হবে। দেখো অ্যানোড হচ্ছে এটা, সো এটা রিডাকশন করা হবে। রিডাকশন কীভাবে করাবো, Zn2+ থেকে জিঙ্কে। এখন ভাইয়া খেয়াল করে দেখো, এটার মান যদি 0.76 হয়, এটা 0, এটা মাইনাস কত, E0, আনসার কত আসছে বলো, শেষ, আমাদের আনসার এখানেই শেষ। সো একটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব, আরটা হচ্ছে জিঙ্কের বিজারণ বিভব। সো দুইটারই আনসার হচ্ছে কত 0.76, কিন্তু একটা প্লাস, এই একটা প্লাস, প্লাস কোথায়, এই যে এই জায়গায় প্লাস, কোন জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস, একটা হচ্ছে প্লাস আর হচ্ছে মাইনাস। অর্থাৎ যদি বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে সেখানে হবে -0.76, যদি জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে সেটা হবে 0.76 প্লাস। অর্থাৎ যদি বিজারণ বিভব বলে তাহলে শুধু এটা লিখবা, জারণ বিভব বলে শুধু এটা লিখবা। যদি বলে বিজারণ বিভব জারণ বিভব বলতে কি বোঝো, তাহলে পুরোটা লিখবা, এবং চিত্রলেখা বাধ্যতামূলক। আর এখানে একটা লবণ সেতু দিয়ে দিও, লবণ সেতু একটা কি দিয়ে দিবা, লবণ সেতু দিতে পারবা স্যার, এটা তো আপনি আমাদেরকে শেখান নাই, এটা শেখাবো ড্যানিয়েল সেলে। লবণ সেতু একটা দিয়ে দিও এভাবে করে, এটা লবণ সেতু, বোঝা গেছে। সো আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করতে যাচ্ছি। সো লাস্ট টপিক, সো খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এখানে এখন আমরা আলোচনা করব যে উপরেরটাকে ক্যাথোড ধরা হয় নাকি অ্যানোড ধরা হয়, সিরিজটি একটু আলোচনা করতেছি। যে অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে উপরেরটা একটা সিরিজ, যেটা আলোচনা করেছিলাম, নিচ থেকে উপরে গেলে অ্যানোডের ক্ষমতা বাড়ে নাকি ক্যাথোডের ক্ষমতা বাড়ে। যেমন আমাকে যদি বলা হয় যে ধরো জিঙ্ক আর কপার, কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, বুঝবো কেমনে, সিরিজ দেখে বোঝা যায়। লি কে কেনা ম্যাকে বললো মিয়া যেন কড়ি ফেলে কেনে চলে নিলে শোনা পাবে হাই কলঙ্কের হাজেজ পেটাবে আমায়। সিরিজের মধ্যে কিন্তু জিঙ্ক অনেক আগে, কপার কিন্তু অনেক পরে। সিরিজের মধ্যে জিঙ্ক কিন্তু অনেক আগে, কপার কিন্তু অনেক পরে। যেটা আগে থাকবে সেটাকে অ্যানোড ধরা হয়, জানো, মানে যেটা উপরে থাকবে, আর যেটা নিচে থাকবে সেটাকে ক্যাথোড ধরা হয়। কেন, সেটা নিয়ে একটু আজকে আলোচনা করব। সো সবাই একটু ভালোভাবে শুনবা। দেখো ফার্স্ট অফ অল
এখানে একটা জিনিস মাথায় রাখবা যে ই সেলের মান 0 থেকে বড় হলে সেটা কি হয়, স্বতঃস্ফূর্ত হয়। সবাই আমার সাথে এগ্রি? এখন বেশিরভাগ কোষ, কি বললাম, বেশিরভাগ কোষই তৈরি হয় স্বতঃস্ফূর্তভাবে। লিখো সবাই, শত তো স্বতঃস্ফূর্তভাবে যখন হয় তখন ই সেলের মান 0 থেকে বড় হয়। ওকে, এখন স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য কন্ডিশনটি কি, ই সেলের মান কি হবে, 0 থেকে বড় হবে। তো সেক্ষেত্রে ই সেলের মান, সেক্ষেত্রে খেয়াল করে দেখো, সেক্ষেত্রে ই সেলের মান 0 থেকে বড় হওয়ার জন্য, 0 থেকে বড় হওয়ার জন্য ক্যাথোডের বিজারণ বিভব, কোনটা, এই ক্যাথোডের বিজারণ বিভব, খেয়াল করে দেখো ক্যাথোডের লজিকটা খেয়াল করে দেখো, ক্যাথোডের বিজারণ বিভব অ্যানোডের বিজারণ বিভব অপেক্ষা বড় হতে হয়। অ্যানোডের বিজারণ বিভব অ্যানোডের বিজারণ বিভব অপেক্ষা বড় হতে হয়। কিসের জন্য, ই সেলের মান 0 থেকে বড় হওয়ার জন্য। এখন ই সেলের মান 0 থেকে বড় কেন হবে, কারণ স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য। তো আমি কি লিখছি দেখো, সেই ক্ষেত্রে ই সেলের মান 0 থেকে বড় হওয়ার জন্য ক্যাথোডের বিজারণ বিভব অ্যানোডের বিজারণ বিভব অপেক্ষা বড় হতে হবে। কারণ অ্যানোডের বিজারণ বিভব অপেক্ষা যত বড় হবে ততই সেটা কি হবে, স্বতঃস্ফূর্ত হবে, ততই সেটা কি হবে, স্বতঃস্ফূর্ত হবে। তো এই জন্য তড়িৎদ্বার বিভবে বিজারণ বিভব যেটা বেশি, এই জন্য কি লিখবো দেখো, এজন্য যে তড়িৎদ্বারের বিজারণ বিভব বেশি, এটা লিখো, এজন্য যে তড়িৎদ্বারের বিজারণ বিভব বেশি সেটাকে কি ধরতে হবে, এই জন্য তড়িৎদ্বারের বিজারণ বিভব যার বেশি, কারণ সবগুলো কিন্তু বিজারণ। আচ্ছা, অনেকে বলতে পারে স্যার এটা কেন কল্পনা করতেছেন, আসলে আমাদেরকে এটাকে কল্পনা করতে বলছিল আইপ্যাক, কল্পনা বলতে এটাকে হিসাব করতে বলছিল, এটাকে আইডিয়াল ভাবতে বলছিল কে, আইপ্যাক। সেজন্য এখানে বলছে যে তড়িৎদ্বারের বিজারণ বিভব বেশি তাকে কি ধরো, ক্যাথোড ধরো। সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, এই জন্য যে তড়িৎদ্বারের বিজারণ বিভব বেশি তাকে কি ধরা হয়, ক্যাথোড ধরা হয়। এখন বোঝা গেছে কেন বিজারণ বিভব বেশি হলে ক্যাথোড ধরা হয়। আর যার বিজারণ বিভব কম, যে তড়িৎদ্বারের বিজারণ বিভব কম তাকে অ্যানোড ধরা হয়। শেষ। কারণ বিজারণ বিভব যার বেশি তাকে ক্যাথোড ধরলে, কারণ এখানে ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড না, সো যার বিজারণ বিভব বেশি তাকে ক্যাথোড ধরতে হবে। কারণ যার বিজারণ বিভব বেশি তাকে ক্যাথোড যদি ধরে থাকো তবে ই সেলের মান 0 থেকে বড় আসবে। ই সেলের মান তখন, আচ্ছা আমাকে বলো আমার টার্গেটটা কি, ই সেলের মান বড় করা, ই সেলের মান পজিটিভ করা। তো পজিটিভ হলে সেটা কি হবে, স্পন্টেনিয়াস হবে, মানে স্বতঃস্ফূর্ত হবে। এখন ই সেলের মান পজিটিভ করতে গেলে কি করতে হবে, অবশ্যই ই নট ক্যাথোডের মান বড় হতে হবে। বড় হতে হবে কার থেকে, ই নট অ্যানোড থেকে। তো এখন ক্যাথোড এবং অ্যানোড দুইটাই কিন্তু হচ্ছে কি রিডাকশন না, এটাও রেড, এটাও রেড। সো এই দুইটার মধ্যে যার মান বড় তাকেই তো তুমি ক্যাথোড ধরবা। সেজন্য বলছিলাম যার বিজারণ বিভবের মান বেশি তাকে ক্যাথোড ধরো, যার বিজারণ বিভবের মান কম তাকে অ্যানোড ধরো। কেন, কারণ এইভাবে ধরলে ই সেলের মান 0 থেকে বড় আসবে, তবে সেটা স্বতঃস্ফূর্ত হবে। কথা বোঝা গেছে? তো সেজন্য একটা সিরিজ যখন আলোচনা করলো, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরপরে গেল ডট 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 ডট, এরপরে গেল জিঙ্ক, এরপর ডট 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 ডট, কপার, অনেকগুলো নিচে আসবে। সো দেখো উপর থেকে যতই নিচে যাবা
কার প্রবণতা বাড়বে? বিজারণ বিভবের প্রবণতা বাড়বে, অর্থাৎ উপর থেকে নিচে গেলে এসআরপি বাড়বে। তো এসআরপি যত বেশি বাড়বে তত বেশি মঙ্গল, তত বেশি মঙ্গল ই সেলের ক্ষেত্রে। তো এখানে উপর থেকে নিচে গেলে সবগুলো কিন্তু বিজারণ বিভব, তো উপর থেকে নিচে গেলে যার এসআরপি বাড়বে তাকে তুমি ক্যাথোড ধরবা নাকি অ্যানোড ধরবা। মানে তুমি যদি কম্পেয়ার করো যে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যেমন ধরো আমি কম্পেয়ার করলাম জিঙ্ক আর কপারের সাথে, উপর দিকে নিচে বাড়তেছে। কপারের বিভব কত? প্লাস 0.34 ভোল্ট যদি বিজারণ বিভব কল্পনা করি। জিঙ্কের কত? মাইনাস 0.76 ভোল্ট। তো কার বিজারণ বিভব বেশি? 0. তো যার বিজারণ বিভব বেশি তাকে বলা হচ্ছে ক্যাথোড ধরো, এই বলা হচ্ছে ক্যাথোড ধরো। কেন? কারণ তাকে ক্যাথোড ধরলে এবং তাকে যদি অ্যানোড ধরো যার কম, তবেই হচ্ছে আমার ই সেলের মান 0 থেকে বড় আসবে। কারণ সবগুলো কিন্তু রিডাকশন, এটাও রিডাকশন, এটাও রিডাকশন। এটাকে তুমি ক্যাথোড ধরো, এটাকে তুমি যদি অ্যানোড ধরো, তাহলে আমার ই সেলের মান 0 থেকে বড় আসবে, 0 থেকে বড় আসবে, আসবে আসলে বড় আসবে। খেয়াল করে দেখো, প্লাস 0.34 বসাও আর মাইনাস 0.76, অর্থাৎ প্লাস 0.34 প্লাস 0.76 হচ্ছে, তাহলে দেখবা আনসার আসবে কত? 1 পয়েন্ট সামথিং। তখন পজিটিভ আসবে, আর পজিটিভ যদি আসে তখনই সেটা স্পন্টেনিয়াস হবে। সেজন্য বলা হয় যে সিরিজের মধ্যে যত উপরে থাকবে সেটা অ্যানোড, যত নিচে থাকবে সেটা ক্যাথোড। তো আজকে আমরা কি কি আলোচনা করলাম আমাকে বলো। আজকে আমরা আলোচনা করলাম যে কোনটি আগে চার্জ মুক্ত হবে, এটা আলোচনা করলাম। কার বিজারণ বিভব বেশি সেটা আলোচনা করলাম। সিরিজটা মুখস্থ করলাম, লিক এই কেনা ম্যাকডেবারেল মিয়া যেন করে ফেলে ক্যান্ডি চলো নিলে শোনা পাবে হাই কোলাঙ্গার হাজাজ পেটাবে হয়, এটা বললাম। এরপর আজকে আমরা আলোচনা করলাম যে বিজারণ বিভব বলতে কি বোঝানো হচ্ছে, জারণ বিভব বলতে কি বোঝানো হচ্ছে। এরপরে কেন বিজারণ বিভবের মান বেশি ধরলে সেটাকে ক্যাথোড ধরা হয়, কেন বিজারণ বিভবের মান কম দিলে সেটাকে অ্যানোড ধরা হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। অনেকে কোশ্চেন করতে পারে ভাই আইসেল ইকুয়াল টু ই নট অ্যানোড প্লাস ই নট ক্যাথোড কি সমস্যা? ওইটাকে আসলে আইডিয়াল ধরা হয় না, আইপ্যাক বলছে এটাই ফলো করো এবং এটা নিয়ে ব্যাখ্যা দেওয়া আছে। আর আমি কোন কোন মানগুলো মুখস্থ করতে বলছি সেটা তোমরা লিখে নিছো। সো আমাদের ক্লাস এখানে শেষ। আমার মনে হয় না আর কোনো টপিক এখানে বাকি আছে। সো কোনটি আগে চার্জ মুক্ত হবে সেটাও পড়ালাম আমরা, এসআরপি এসওপি সবকিছু পড়িয়ে দিলাম। দেখো এসআরপি যারা পড়ছো তারা এসওপি হচ্ছে তার বিপরীতটা পড়বো। উপর থেকে নিচে গেলে এসআরপি বাড়ে, নিচ থেকে উপরে গেলে এসওপি বাড়ে। উপর থেকে নিচে গেলে এসআরপি বাড়লে তাহলে উপর থেকে নিচে গেলে জারক হওয়ার ক্ষমতা বাড়বে, নিচ থেকে উপরে গেলে এসওপি বাড়ে, তাহলে নিচ থেকে উপরে গেলে বিজারক হওয়ার ক্ষমতা বাড়বে। শেষ, ডান এন্ড ডাস্টেড। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।